হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমি জয়া। আজকে তোমাদের কাছে শেয়ার করছি ছোট্ট একটা কেকের টিউটোরিয়াল। তো কম বাজেটের মধ্যে যখন কাস্টমার তোমাদের কাছে কেক অর্ডার নিয়ে আসে তখন তোমরা কীভাবে রেডি করো আর আমি কীভাবে রেডি করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, বেসিক্যালি আমি যেভাবে ম্যাটেরিয়ালটা কিনি সেখান থেকে হয়তো আমি এত কম বাজেটের মধ্যে কেকটা অর্ডার করতে পারছি। সাপোজ ধরো তোমরা নাও দিতে পারো, তো এরিয়া অনুপাতে কিন্তু কেকের প্রাইসটা আপ ডাউন হতে পারে। তো চলো আজকে কি করে আমি কেকের ডেকোরেশনটা করছি সেটা তোমরা দেখে নাও, আর তার সাথে কিভাবে গরমে আমি হুইপ ক্রিমের কাজ করি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। কেক ডেকোরেশন করার জন্য এখানে লাগবে একটা 1/2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ। তো এই স্পঞ্জের রেসিপিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি না। স্পঞ্জটা আমি অফ ক্যামেরায় বেক করে নিয়েছিলাম। কেকটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এরপর টিনের সাইড থেকে একটু প্যালেট নাইফটা ঘুরিয়ে নিয়ে কেকটাকে এখানে ডিমোল্ড করে নেব। এরপর চলো কেকের জন্য তৈরি করে নেব হুইপ ক্রিম। তো এখানে আমাদের তৈরি করতে হবে কতটা পরিমাণে ক্রিম। তার জন্য চলো মেজারমেন্টের সাথে আমি তোমাদের কাছে শেয়ার করছি, যাতে এরকম ধরনের ডেকোরেশন আসলে কিন্তু তোমরা খুব সহজেই এইভাবেই মেজারমেন্টটা দেখে কেকটা ডেকোরেশন করে নিতে পারো। এতে কিন্তু তোমাদের ক্রিমের পরিমাণটা না বেশি হবে না কম। ডিজাইন অনুপাতে এই কেকটা ডেকোরেশন করার জন্য এখানে টোটাল ক্রিমের পরিমাণ লাগবে 130 গ্রাম। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু এখানে 130 গ্রামের বদলে 10 গ্রামের মতো ক্রিমটা একটু এক্সট্রা নিয়ে নিও, এতে কিন্তু কোনো। এরপরে আসা যাক আমাদের হুইপ ক্রিমের টেক্সচারটা কেমন হওয়া চাই। যে ক্রিমটা আমরা তৈরি করব ক্রিমের মধ্যে কিন্তু তোমাদের এখানে থাকবে 80% একদম লিকুইড ভাগ আর 20% থাকবে এতে বরফ। এখন যেহেতু গরমের সময় এই 20% যদি এর মধ্যে বরফ থাকে তাহলে কিন্তু বিটিং করতে করতে খুব সহজেই এইভাবে ক্রিমের সাথে মিক্সড হয়ে যাবে। আর এখানে যদি তোমরা মনে করো আমাদের ক্রিমটা সম্পূর্ণ বিট হচ্ছে না, একদম স্টিপ পিক আসছে না, তখন কিন্তু এই ক্রিমের বাটিটা যে কোনো একটা বরফ বাটির উপর বসিয়ে রেখে তোমরা কিন্তু বিট করে নিতে পারো। এতে কি হবে, আমাদের বরফটাও ঠান্ডা থাকলো আর নিচের দিক থেকে ঠান্ডা থাকলো বাটিটা, তে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিমটা স্টিপ হয়ে যাবে। তো এখানে আমি 130 গ্রামের মতো ক্রিম বিট করছি। এই ক্রিমটা বিট করতে কিন্তু আমাদের সময় লাগে, বিশেষ করে গরমের সময় দুপুরের টাইমে যখন যদি কেকের ক্রিম বিট করো সেই সময় কিন্তু ক্রিমটা একটু বিট হতে সময় লাগে। তো সবসময় তোমরা চেষ্টা করবে একদম সকালে কিংবা সন্ধ্যের দিকে ক্রিমটা বিট করে নিতে। আর ধরো আমাদের কেকটাকে ডেলিভারি করতে হবে সন্ধ্যের সময়, তাহলে সাপোজ আমরা দুপুরেই ক্রিমটা রেডি করব, সেই সময় তোমরা বরফ বাটির উপরে রেখে ক্রিমটা রেডি করে নেবে। আর যখনই কেকের অর্ডার আসবে, যখন তোমরা কেকের স্পঞ্জটা বেক করার জন্য বসিয়ে দেবে, ঠিক সেই সময় তোমরা ক্রিমটাকে বের করে নিয়ে ডিপ ফ্রিজ থেকে বাইরে রেখে দেবে 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে তোমরা খেয়াল করে দেখবে ক্রিমের মধ্যে কিন্তু অনেকটা বরফ গলে গেছে। এরপর সেই ক্রিমটাকে নিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো। কেকটা একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরে সেই সময় গিয়ে আমরা 3 মিনিটের মধ্যে হুইপ ক্রিম বিট করে নিলাম। তারপরে আমরা কেকের কাজটা শুরু করে দেবো। আর যখন আমরা ক্রিমের কাজ করব সেই রুমের মধ্যে কিন্তু কোনোভাবে ফ্যান চালানো যাবে না। ফ্যান চালালে ক্রিমের মধ্যে কোনোভাবে স্টিফনেস আসবে না আর ক্রিমটা খুব ভালো করে কিন্তু কেকের ক্রিম সম্পূর্ণ বিট হয়ে গেলে কেকের কাজ করার সময় কিন্তু ক্রিমটা আমরা বাইরে রেখে দেবো না। যতটা আমাদের সেই মুহূর্তে কাজ করার জন্য দরকার ততটুকু বাইরে রেখে বাকি ক্রিমটা কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর যদি আমরা পুরো রাতের জন্য ক্রিম এইভাবে বিট করে রাখতে চাই নেক্সট দিন কাজ করার জন্য, তাহলে ক্রিমটাকে কিন্তু কোনো কিছু সাহায্যে কভার করে নেব বা তোমরা টিফিন বক্সের মধ্যে ভরে কিন্তু রেখে দিতে পারো। আর এখানে যে তোমরা ইলেকট্রিক বিটারটা ব্যবহার করবে সেটা একটু 300 থেকে 400 ওয়াটের ব্যবহার করলে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিপ আসে। এখানে আমাদের ক্রিমটা দেখো কত সুন্দর একটা পার্ট বাই পার্ট হয়ে কিন্তু এখানে ক্রিমটা তৈরি হয়ে গেছে। এত সুন্দর একটা স্মুথ টেক্সচারে ক্রিম রেডি হলে কিন্তু কেকের ডেকোরেশন ফুল যা কিছু তৈরি করো না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপরে চলো একটা বাটির মধ্যে দুধ নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুনের মতো এখানে। আর এই কন্ডেন্স মিল্কটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম, কিছুদিন আগে রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। যদি তোমরা রেসিপিটা দেখতে চাও আবারও কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেটা যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে দুধ আর কন্ডেন্স মিল্কটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দেবো বার্থডে কেকের স্পঞ্জ। তো চলো আগে দেখে নিই আমরা যে একটা ডিম দিয়ে বার্থডে কেকের স্পঞ্জটা তৈরি করেছিলাম তার ওয়েটটা এখানে কত। তো এখানে আমাদের স্পঞ্জের ওয়েটটা হয়েছে 91 গ্রাম। তো এখানে স্পঞ্জটা আমরা ওয়েট করে নিলাম। এরপরে স্পঞ্জটা টার্ন টেবিলের উপরে রেখে কেটে নেব। আর একদম কম বাজেটের মধ্যে যে কেকটা ডেকোরেশন করছি তার জন্য আজকের কেকটা কিন্তু আমি 2টো লেয়ার করব। এই কেকটাকে আমরা 3টে লেয়ার করব না, তাহলে কেকের মধ্যে ক্রিমের পরিমাণ, কেকের কস্টিং সমস্ত কিছুই কিন্তু এখানে বেশি হয়ে যাবে। দুধ দিয়ে এখানে কেকের প্রথম লেয়ারটা সোক করে নেব। তারপরে এখানে চলো কী করে আমি কেকের কাজ করি গরমে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। একটা বরফ বাটির মধ্যে এইভাবে আমরা হুইপ করে রাখা ক্রিমটা রেখে দিয়েছিলাম।
চাইলে কিন্তু তোমরা ফ্রিজে রেখে অল্প অল্প ক্রিম নিয়ে কাজ করতে পারো। তো এইভাবে বরফ বাটির উপরে ক্রিমটা রেখে দিলাম, দিয়ে তারপর থেকে যতটা ক্রিম আমাদের দরকার ততটা ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে উপর থেকে এইভাবে কভার করে রেখে দেবো। যতক্ষণ আমি কেকটাকে ডেকোরেশন করব এইভাবেই বরফ বাটিটা কিন্তু আমি পাশে রেখে দিই। তো সেখান থেকে অল্প ক্রিম নিয়েছি, নিয়ে এরপরে দিয়ে দিলাম কেকের স্পঞ্জের উপরে। তো ক্রিমের পরিমাণটা আজকে একটু বেশি রাখছি কাস্টমারের রিকোয়েস্ট। ভ্যানিলা কেকের ইনসাইড ফিলিংয়ের মধ্যে তোমরা টেস্ট বাড়ানোর জন্য কিন্তু হোয়াইট চকলেট গানাশ অ্যাড করতে পারো, বা এখানে আমি অ্যাড করে দিচ্ছি 5 গ্রামের মতো এখানে হোয়াইট চকো চিপস। আর যদি চকো চিপস না থাকে, হোয়াইট চকলেটের যে কম্পাউন্ড থাকে সেটাকে তোমরা গ্রেট করে অ্যাড করে দিতে পারো। এরপরে রেখে দিলাম কেকের সেকেন্ড লেয়ার, মানে লাস্ট লেয়ার এটাই। এরপর কেকটাকে সোক করে নিয়ে আমি অফ ক্যামেরাতে ক্রাম কোটিং করে নিয়েছি। কেক ক্রাম কোটিং করে নেওয়ার পর এখানে টার্ন টেবিল থেকে কেক বোর্ডের উপরে তুলে নিচ্ছি, নিয়ে কেকটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য ফ্রিজে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। কেক যত ঠান্ডা হবে কেকের ক্রিমটা দিয়ে তত সুন্দরভাবে কিন্তু আমরা ফ্রস্টিং করতে পারবো। অলরেডি ক্রিম বিট করার পর ক্রিমটাকে তো আমরা ফ্রিজে বা এইভাবে বরফ বাটির উপরে রেখে দিয়েছি, আর কেক আমরা ক্রাম কোটিং করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। আর যারা বিগিনার্স আছো তারা কিন্তু এইভাবেই কেকের কাজ করবে, তাহলে দেখবে গরমকালে কিন্তু কোনোভাবেই ক্রিমটা মেল্ট হবে না। আচ্ছা বন্ধুরা, যখনই আমরা অল্প অল্প ক্রিম নিয়ে কেকের ফ্রস্টিং করব তার আগে কিন্তু ক্রিমটাকে খুব ভালো করে স্প্যাচুলারের সাহায্যে একটু বিট করে নেব, তাহলে কেকের ক্রিমের যে একটা শুকনো ভাব সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে, আর ক্রিমটা খুব সুন্দর একটা স্মুথনেস আসবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করো, তাহলে যে বার্থডে কেকগুলো আমরা ক্রিম দিয়ে ফ্রস্টিং করব সেটা কিন্তু বেকারির থেকে আরও ভালো এর মধ্যে শার্প এজের ফিনিশিং আসবে। তো এখানে আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের টপ পোর্শন সাইড পোর্শনে ক্রিমটা খুব মোটামুটি অল্প করে ফিনিশিং দিয়েছি। এরপরে নিয়েছি এখানে একটা গিফট ভাউচার কার্ড, তোমরা চাইলে কিন্তু প্লাস্টিকের স্ক্রেপার বা এটিএম কার্ড যে কোনো কিছু একটা ব্যবহার করো। কেকের সাইড পোর্শন এইভাবে ফিনিশিং দিয়ে দিলাম। এরপরে কেকের টপ পোর্শনে যে ক্রিমটা আছে সেটা এইভাবে আস্তে আস্তে প্যালেট নাইফের সাহায্যে তুলে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু টপ পোর্শনটা ফিনিশিং দেওয়ার জন্য বড় সাইজে যে প্যালেট নাইফটা আছে সেটা ব্যবহার করতে পারো। সেটা করলে কি হয়, একেবারে কেকের উপরে যে ক্রিমটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া যায়। তো এইভাবে আমি কেকের টপ পোর্শনটা ফিনিশিং দেবো, আর কেকটাকে যতটা সম্ভব চেষ্টা করবে একদম শার্প এজের ফিনিশিং। আর কেকের সাইডে যখন তোমরা শার্প এজের ফিনিশিংটা দিচ্ছ তখন কিন্তু খেয়াল রাখবে কেকের সাইড পোর্শনটা কিন্তু একদম ডোম শেপ না হয়, মানে এখানে বাতুলদা গ্রেটের মতো, মানে পাটা ছোট হবে পেটটা মোটো হবে এরকম যেন শেপটা না আসে, সেটা কিন্তু তোমরা খেয়াল করবে। বেসিক্যালি যারা বিগিনার্স আছো, আমি যখন ক্লাস নিতাম স্টুডেন্টের এই জিনিসটা খেয়াল করতাম যে তাদের নিচের অংশটা সরু হয়ে যাচ্ছে আর উপরের অংশটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। তো এই পার্টটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। আর এখানে একটা আমি কালার রেডি করে নিয়েছি, সামান্য অল্প পরিমাণে এখানে দিয়েছি গ্রিন কালার, আর তার সাথে দিয়েছি সিলভার ডাস্টার। তো সিলভার ডাস্টারটা এইভাবেই দেওয়ার কারণ হলো পুরো কেকটা যেন একদম এখানে সিলভার কালারে স্প্রে দিয়ে পুরো ভরাতে চাই না, জাস্ট যে গ্রিন কালারগুলো আমরা এখানে কেকের গায়ে টাচ করছি সেইগুলোই যেন একটু খুব সুন্দর করে চমক থাকে, সেই জন্যই আমি এইভাবে কালারের সাথে সিলভার ডাস্টারটা মিক্সড করে নিলাম। এরপরে কেকের উপরে গ্রিন কালারের ছোট ছোট ড্রপ দিয়ে প্যালেট নাইফের একটা গোল প্যাটার্নের ডিজাইন তৈরি করব। তো প্রথমে আমার ডিজাইনটা ঠিকঠাক হয়নি, তারপরে আবারও ট্রাই করব। তো এখানে কিন্তু তোমরা বারবার করে ট্রাই করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। জাস্ট প্যালেট নাইফটা তোমরা কেকের মাঝখানে ধরবে আর অন্য হাত দিয়ে টার্ন টেবিলটা ঘোরাতে থাকবে, তার সাথে সাথে দেখবে হাতটা মুভ করেই কিন্তু তোমরা এত সুন্দর ডিজাইনটা দিতে পারবে। এটা একটু প্র্যাকটিস হলে কিন্তু তোমাদের ডিজাইনটা দিতে খুব সুবিধা হবে। এরপরে আসা যাক কেকের উপরে কি ডেকোরেশন করছি। এখানে নিয়েছি আর এখানে কেকের উপরে কোন ধরনের ফুল তৈরি করছি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবার আসা যাক বন্ধুরা, এই কেকটার প্রাইসিং কত ছিল। কেকটার প্রাইস ছিল মাত্র 250 টাকা। যখন কাস্টমার একদম বাজেট নির্ধারণ করে দেয় এই বাজেটের মধ্যে আমাদের কেক ডেকোরেশন করে দিতে হবে, তখন কিন্তু একটা ব্যাপার সবসময় মাথায় ঘুরতে থাকে, কেকটা যেন কোনোভাবে ওভারওয়েট না হয়। সব থেকে মজার ব্যাপার, কাস্টমার যখন কেকের ডিজাইনটা সম্পূর্ণ তোমাদের উপরে ছেড়ে দেয় যে একটা অ্যানিভার্সারি উপলক্ষে দিদি তোমার পছন্দ মতো একটা কেক ডেকোরেশন করে দিও, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কেকের ডিজাইন এক্সপেরিমেন্ট করার জন্য ইচ্ছা হয়। তো সেই হিসেবেই আমি এই কেকটা ডেকোরেশন করছি। আর এখানে দেখো কেকটাকে শুধু যদি এইভাবে রেখে দিতাম কেকের লুকটাও কিন্তু খুব ভালো লাগছে, তবুও আমি এখানে একটা চকলেট গানাশের সাহায্যে একটা এইভাবে রাউন্ড দুই দিক দিয়ে টেনে দেবো। তো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট কেকটার উপরে করে দেখছি কোন ডিজাইনটা ভালো লাগছে। কাস্টমার কিন্তু কেকটা দেখার পর ভীষণ স্যাটিসফাই হয়েছিল। আর এখানে বলেছিল কোনো রকম টপার দেবে না, কেকের উপরে হ্যাপি অ্যানিভার্সারি এই কথাটা আমাদেরকে লিখে দিতে হবে, বাবা অ্যান্ড মা।
তো এই কাস্টমারটা ছিল আমার অনেক অনেক পুরানো কাস্টমার। যখনই বাজেট বলে দেয় তখন কিন্তু সেই হিসাবে কেকটা আমি ডেকোরেশন করি। কেকের কস্ট আর কী করে বের করবে, ইলেকট্রিসিটি বিলের যে হিসাবটা সেটা কী করে বের করবে, বা যারা গ্যাস ওভেনে কেক বেক করছো তারা গ্যাসের হিসাবটা কী করে বের করবে। তো এই সমস্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি ইলেকট্রিসিটি বিলের হিসাব, গ্যাস ওভেনের হিসাব সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসের সাথে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। সেটা দেখার পর কিন্তু তোমরা খুব সহজেই কেক কস্টিংটা বের করতে পারবে। আর যারা বিগিনার্স আছো বেসিক্যালি তাদের একটু অসুবিধা হয়, আর এই প্রফেশনালে যাতে অনেক দিন ধরে যুক্ত আছো তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। তো তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আমি ভিডিওটা শেয়ার করব। তো এরপরে চলো, কেকটা তো একদম ডেকোরেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। কেকটা কত গ্রাম ওয়েট হয়েছে সেটা এখানে দেখে নিই। তো টোটাল এখানে কেকটার ওয়েট হয়েছে 306 গ্রাম। এখানে কেক বোর্ডের ওয়েট ছিল 75 গ্রাম, মানে টোটাল কেকটা আমার ওজন দাঁড়িয়েছে 230 গ্রাম, মানে এটা হলো হাফ পাউন্ডের কাছাকাছি। এখান থেকে আমার 20 গ্রাম মতো কম আছে একটা হাফ পাউন্ড কেকের ওজন হতে। তো আজকের পুরো কেকের টিউটোরিয়ালটা, তার সাথে ক্রিম সম্পর্কে যে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার সাথে এখানে কোন ধরনের ফুল রেডি করেছি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।